আমি মীরা হাসান, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টা থেকে। আপনারা জানেন বাংলাদেশ সময় রাত 11টায় আমরা সাধারণত সমসাময়িক নানান প্রসঙ্গ নিয়ে কথা বলি। চলমান দেশ জুড়ে কোটা সংস্কার আন্দোলনে গতকাল ঝরে গেছে ছয়টি তাজা প্রাণ। এই নিয়ে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন তাতে তিনি অনেকগুলো প্রসঙ্গ উল্লেখ করেছেন এবং এই হত্যাকাণ্ডের জন্য বিচার বিভাগীয় তদন্ত এবং ছাত্র সমাজকে আদালতের উপর আস্থা এবং ন্যায় বিচার পাওয়ার কথা বলেছেন। কিন্তু পক্ষান্তরে আমরা দেখছি যে ছাত্র যারা আন্দোলনে রয়েছেন তারা কাল দেশ জুড়ে কমপ্লিট শাটডাউনের ডাক দিয়েছেন। এমন নানান প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলতে চাই, জানতে চাই আসলে এই সমস্যার সমাধান কি আসলে রক্তের মধ্য দিয়ে হবে নাকি আসলে কোনো এক ধরনের সুবিবেচনার মধ্য দিয়ে এটার সমাধান আসবে, সেই বিষয় নিয়ে আলোচনা করতে আমরা কয়েক ধাপে আজকে আলোচনা করব। এজন্য আজ আমরা বেশ কয়েকজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। এরই মধ্যে স্টুডিওতে আমাদের এক অতিথি হাজির হয়েছেন, এছাড়াও একাধিক অতিথি অনলাইনে আমার সাথে যোগাযোগ করবেন, যোগ দেবেন। আমি পরিচয় পর্বটা শুরুতেই স্টুডিও থেকে করতে চাই। আমার ডান পাশেই আছেন জ্যেষ্ঠ সাংবাদিক জনাব আশরাফ কায়সার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার 24 ঘন্টায়। এবং কিছুক্ষণের মধ্যে আশা করছি এই আলোচনায় এসে যোগ দেবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মশিউর রহমান। এছাড়াও আমাদের সাথে অনলাইনে যোগ দিচ্ছেন বাংলাদেশ ছাত্রলীগের সহসভাপতি আবু সাইদ কনক। আশা করি আবু সাইদ কনক আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এছাড়াও এই আলোচনায় আরও যোগ দিচ্ছেন আমাদের সাথে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারী বা আন্দোলনকারী এনামুল হাসান অনয়, তিনিও আমাদের সাথে যোগ দিচ্ছেন। আশা করি আপনিও নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। এছাড়াও আশা করছি আরও কয়েকজন সমন্বয়কারী বা আন্দোলনকারী আমাদের সাথে যোগ দেবেন। আশা ভাই, আপনার কাছে আলোচনা শুরু করার আগে বরং যারা আন্দোলনে আছেন তাদের কাছ থেকে এবং তাদের মতামতটা শুনে আসে যে প্রধানমন্ত্রীর যে বক্তব্য আছে সে থেকে কি বার্তা পেলেন। আমি প্রথমেই এনামুল হাসান অনয় আপনার কাছে জানতে চাই, আপনি আমাকে একটু স্পষ্ট করবেন আজ প্রধানমন্ত্রী খুব সংক্ষিপ্ত যে ভাষণটা দিয়েছেন জাতির উদ্দেশ্যে, প্রধানমন্ত্রীর বক্তব্যে আপনার কতটুকু আস্থা রাখতে পারছেন এবং এই বক্তব্য থেকে আপনারা কি বার্তা পেয়েছেন? আমাকে শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, তো প্রথমে হচ্ছে আমি এই মুহূর্তে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আছি। আমাদের ক্যাম্পাসের যে পরিস্থিতি আর কি, ক্যাম্পাসে হচ্ছে সোয়াট, বিজিবি, পুলিশ সহ র্যাব এবং হচ্ছে বিভিন্ন এলিট ফোর্সের সেনা মোতায়েন করা হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের ন্যায্য দাবিতে আন্দোলন করছিল, আমরা দেখছিলাম। এখন ছাত্রদেরকে বিভিন্ন জায়গায় ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকালকে ইউজিসির যেই বিজ্ঞপ্তি তার প্রেক্ষিতে আজকে আমরা দেখলাম তারা জরুরি সিন্ডিকেট সভা বসিয়ে বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ করে দেওয়ার কথা বলেছে, যেখানে শিক্ষার্থীরা তাদের ন্যায্য আন্দোলনের জন্য লড়াই করছিল রাজপথে। আমাদের সারা দেশে আমাদের এই আন্দোলনে এসে এখন পর্যন্ত 6 জন ছাত্র ভাই শহীদ হয়েছেন। আমরা আমাদের এই শহীদ ভাইদের রক্তের যে ঋণ, সেই ঋণ আমরা হচ্ছে বয়ে নিয়ে যাব এবং তাদের রক্তের সঙ্গে আমরা বেইমানি করতে পারি না। এই জন্য আমরা এখনো ক্যাম্পাসে অবস্থান করছি, কিন্তু ক্যাম্পাসের পরিস্থিতি আসলে ভালো নেই। আজকে সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে অনভিপ্রেত যে দুর্ঘটনা সারা দেশে ঘটেছে সেই দুর্ঘটনাগুলোর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং কোটা সংস্কারের যে যৌক্তিক দাবি শিক্ষার্থীদের সেটা যেন তারা আদালতের সঙ্গে বোঝাপড়া করে। আমরা বলতে চাই আমাদের যেই দাবি সেই দাবি অনতিবিলম্বে সংসদে আইন পাশ করে এটার একটা সুস্থ এবং স্থায়ী সমাধান করতে হবে। এবং আমাদের ভাইদের উপরে যে হামলা হয়েছে, সারা দেশে আমাদের ভাইদের গা থেকে রক্ত ঝরেছে, আন্দোলনকারীদের উপর হামলা হয়েছে, শহীদ হয়েছেন আমাদের ভাইয়েরা। এই যে এই ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলোর দায় অবশ্যই সরকারকে নিতে হবে এবং এই দায় নিয়ে জাতির উদ্দেশ্যে ক্ষমা চাইতে হবে এবং না হলে সারা দেশের মানুষ সংঘবদ্ধভাবে প্রতিরোধ করে তুলবে। ওকে, আরেকটা বিষয় বলবেন যে আপনারা বলছিলেন যে আপনি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো হল ছাড়ার নির্দেশ দিয়েছে, আপনার হল ছাড়ার নির্দেশ উপেক্ষা করছেন কেন? আপনি আরেকবার প্রশ্নটা করলেন। আমি জানতে চাচ্ছি, আপনারা তো এখন হলে অবস্থান করছেন, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো আজ সন্ধ্যা 6টার মধ্যেই হল ছাড়ার নির্দেশ দিয়েছে, কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে না তৈরি হয়। আপনারা এই নির্দেশ উপেক্ষা করছেন কেন?
আমরা আমরা আমাদের বক্তব্য খুব স্পষ্ট। আমরা বলেছি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এইভাবে মানে বেআইনি ভাবে আমাদেরকে হল ছাড়ার নির্দেশ দিতে পারে না। ওকে। হ্যাঁ, এই জন্য আমাদের শিক্ষার্থীরা, আন্দোলনরত শিক্ষার্থীরা যারা তাদের উপরে হামলা, মামলা, হুলিয়ার যৌক্তিক বিচার চায়, তারা এখনো ক্যাম্পাসে অবস্থান করছে। আমরা প্রয়োজনে এই ক্যাম্পাসের মাটি আঁকড়ে পড়ে থাকবো আমরা যতক্ষণ না আমাদের দাবি আদায় করতে পারছি। আরেকটা বিষয় একটু উল্লেখ করবেন অনয়, যেখানে আমরা দেখছি গণমাধ্যমগুলো বলছে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় হলগুলো থেকে ছাত্রলীগের নিয়ন্ত্রণ হারাচ্ছে, সেখানে সাধারণ শিক্ষার্থীরা যারা আপনারা আছেন তারা নিয়ন্ত্রণ নিচ্ছেন। এই বিষয়ে কি বলবেন? গতকালকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় সব কয়টি হল থেকে ছাত্রলীগ নির্মূল করেছি। ছাত্রলীগের যে সন্ত্রাসীরা আমাদের ভাইদের উপর হামলা করেছিল, তারা গতকালকে রাত্রে চোরের মতো হল থেকে পলায়ন করেছে, আমরা সেটা দেখেছি। এবং আজকে দুপুর 12টার মধ্যেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব কয়টা হল ছাত্রলীগ থেকে মুক্ত করেছি। এবং আমরা আমাদের যেই আন্দোলন সংগ্রাম, সন্ত্রাসের বিরুদ্ধে, ছাত্রলীগের বিরুদ্ধে এবং আমাদের যে দাবি কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার, সেই সংস্কারের দাবিতে আমরা আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে যাব। অনয়, আপনারা যদি ছাত্রলীগ মুক্ত করেন তাহলে মানে বিষয়টা কি দাঁড়ালো? আপনাদের মধ্যে আর ছাত্রলীগের মধ্যে পার্থক্য কি দাঁড়ালো? এটা নিশ্চয়ই বলবেন। পাশাপাশি আপনাদের যে পরবর্তী আন্দোলন কমপ্লিট শাটডাউনের কথা বলছেন, বিষয়টা আসলে কি? আচ্ছা, প্রথমত আপনি যেটা বললেন, আমি যদি শ্রীজাতর কবিতার ভাষায় বলতে চাই, মানুষ হতেই মানুষ আসে, বিরুদ্ধতার ভিড় বাড়ায়, তুমিও মানুষ আমিও মানুষ, তফাৎ শুধু শির দ্বারায়। ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে পার্থক্য হচ্ছে শির দ্বারার পার্থক্য। আমরা কোনো স্বৈরাচার, ভোট চোর, আমরা কোনো সন্ত্রাসের মদতদাতা নই, আমরা কোনো সন্ত্রাসের লাঠিয়াল বাহিনী নই যারা তার ভাইদের উপরে হামলা করবে, যারা তার ভাইদের গা থেকে রক্ত ছড়াবে। আমরা তাদেরকে সর্বাত্মকভাবে প্রতিহত করব, সেইটুকু আমাদের রয়েছে। জি, এনামুল হাসান অয়ন, আপনি আমাদের সাথে থাকুন। আমাদের সাথে যোগ দিচ্ছেন বাংলাদেশ ছাত্রলীগের সহসভাপতি আবু সাইদ কনক। তারটা শুনে তারপরে আসলে আমি আলোচনায় আসছি। আবু সাইদ কনক, আপনি নিশ্চয়ই শুনেছেন যারা আন্দোলন করছেন তাদেরই একজন এনামুল হাসান অনয়। তিনি বলছিলেন যে প্রধানমন্ত্রীর আজকের বক্তব্য তাদেরকে আসলে সন্তুষ্ট করতে পারেননি এবং তাদের কি কারণে তারা মাঠে আছেন সেটা একটা বিশদ ব্যাখ্যা দিচ্ছেন। আপনার কাছে জানতে চাই যে প্রধানমন্ত্রীর যে আজকের বার্তা, সেটা থেকে আপনারা কি পেলেন, কি বার্তা পেলেন? ধন্যবাদ। দেখুন, প্রথমে আমি গতকাল যে 6 জন আমার শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন এই কোটা আন্দোলনের অনভিপ্রেত ঘটনায়, সে তাদেরকে আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য, আমি এখন কথা শুরু করছি। দেখুন, যেটা উনি বললেন প্রধানমন্ত্রীর কথায় ওনারা সন্তুষ্ট হতে পারেননি, ওনারা আসলে সন্তুষ্ট হতে পারবেন না। তো এখানে দুই ধরনের শিক্ষার্থী বা দুই ধরনের মানুষ আন্দোলন করছে। একজন হচ্ছে যারা সাধারণ শিক্ষার্থী, যারা এটা একটি সুষ্ঠু সমাধান চায়, আর একজন হচ্ছে প্রফেশনাল আন্দোলনজীবী, তাদের কাজই আন্দোলন করা এবং আন্দোলনের মাধ্যমে একটি ভিন্ন পথে প্রবাহিত করে একটি উদ্দেশ্য প্রণোদিত ভাবে কোনো কিছু হাসিল করার জন্য তারা আন্দোলন করছে, সেদের কাজই আন্দোলন করা। তো তারা এখানে কিছু দেখবে না, তাদের এখানে কিছু পাওয়ারও না। দেখুন, এখানে এই আন্দোলনে ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীরা হল ছেড়ে চলে গিয়েছে, কিন্তু তারা এখন হলে বসে আছেন। কি বসে আছেন? আমার ছেলে বোধগম্য না। তারা বলছে, দেখেন আপনি তাদের ভাষা দেখুন, বলছে ভোট চোর, স্বৈরাচার। তারা দাবি করছে যে নির্বাহী বিভাগের কাছে, তারা বলছে যে তার নির্বাহী বিভাগের কাছে তাদের দাবি, অথচ তারা ভোট চোর যদি হয়ে থাকে তাহলে এই সরকারের কাছে তাদের দাবি কেন? কার কাছে তারা দাবি করছে? তাদের তো আগে এই সরকারকে, স্বৈরাচার সরকারকে নামিয়ে তারপরে তার অন্য কোনো সরকার বসিয়ে তারপর তারা সেই দাবি করুক। মানে এটা তো হইতে পারে না। তারা এটা স্ববিরোধী বিচারিতা করছেন। তারপর দেখুন, আবার বলছেন যে ছাত্রলীগ নির্মূল করেছি। প্রকাশ্যে বলছে তারা ছাত্রলীগ নির্মূল করেছে। এই ছাত্রলীগ নির্মূল করার আইন হাতে তুলে নেওয়ার দায়িত্ব কি তাদের হাতে কে দিয়েছে? আমি তাদেরকে একটু প্রশ্ন রাখতে চাই। আজকে গতকাল থেকে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মী তাদের ভয় পলায়ন করেনি। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা গতকালকে ইউজিসি থেকে যেই প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল, হল ছাড়ার যে বক্তব্য ছিল সেটার প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা হল ছেড়েছে। অথচ তারা রাতের আধারে কি বর্বরতার মতো নির্মম ভাবে বুনো উল্লাস করেছে। প্রত্যেকটি ছাত্রলীগের রুমে ভাঙচুর করে, তাদের জিনিসপত্র ভেঙে ফেলে, চুরমার করে, টাকা পয়সা নিয়ে চুরি করে নিয়ে গেছে। তারা বুনো উল্লাস করেছে। এই নির্মমতা, এই মানবাধিকার লঙ্ঘন করেছে তারা, মনে করি।
তাদের বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন প্রধানমন্ত্রী দেশরত্ন সেখানে সঠিক বলেছেন যে বিচার বিভাগে তদন্ত করা হবে এবং এই ঘটনা এই যে গত কয়েকদিন ধরে যে ঘটনা ঘটছে, যে নির্মমতা, যে সব অপূরণীয় ক্ষতি হয়ে গেছে, এই ক্ষতির দায় মেটাবে, এই ক্ষতির সঠিক তদন্ত হবে এবং সুষ্ঠু বিচার হবে। এই বাংলাদেশ ছাত্রলীগ এই বিচার করে ছাড়বে। আবু সাইদ কনক, আমার আরও দুটি জিনিস জানার আগ্রহ হচ্ছে যে আপনি বলছিলেন যে তারা এখন হলে বসে আছে, আপনি নিশ্চয়ই আমাকে একটু বলবেন যে তারা যাবে কই? ধরেন এখানকার স্টুডেন্টরা তো ম্যাক্সিমামই ঢাকার বাইরে থাকেন, ঢাকার সাথে অন্যান্য এলাকাগুলো সংযোগও তেমন একটা নেই, অবরোধ চলছে নানান ধরনের নানান কারণগুলোতে। এই ছাত্রগুলো যাবে কোথায়? এই যে সিদ্ধান্তটা হয়েছে সেটাকে আপনার যৌক্তিক মনে হয় কিনা? পাশাপাশি আপনি যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সেই বিশ্ববিদ্যালয়ে পুলিশ, বিজিবি সীমান্ত ছেড়ে এখন ক্যাম্পাসে, আপনার কেমন লাগছে? না দেখুন, যে ক্যাম্পাসের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আজকে কেন এই পরিস্থিতি সৃষ্টি হলো, সেই পরিস্থিতির দায় কার? সেটা কার? আজকে এই যেরকম পরিস্থিতি সৃষ্টি হলো, সেই পরিস্থিতির দায়ভার এই কোটা আন্দোলনকারী, প্রফেশনাল আন্দোলনকারীদের, যাদের নিজস্ব এজেন্ডা রয়েছে, তাদের দায়। সাধারণ শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলন তো হাইজ্যাক করে ফেলছে তারা। সাধারণ শিক্ষার্থীরা তো এই আন্দোলন এখন আর নেই, তাদেরকে ভুল বুঝিয়ে, তাদের এই আবেগকে পুঁজি করে আজকে কিছু মানুষ এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করছে। সুতরাং এই ক্যাম্পাসের এই পরিস্থিতির সৃষ্টি করার জন্য কিছু দুর্বৃত্তকারী দায়ী বলে আমি মনে করি। আজকে আর যে পরিস্থিতি, ক্যাম্পাসের যে পরিস্থিতি, সেটা অবশ্যই একাডেমিক সুস্থ একাডেমিক পরিবেশের সহায়ক পরিবেশ নয়। আমরা বাংলাদেশ ছাত্রলীগ একটি সুষ্ঠু একাডেমিক পরিবেশ চাই, যেখানে ছেলেমেয়েরা লেখাপড়া করবে, ছেলেমেয়েরা বিতর্ক করবে, ছেলেমেয়েরা পড়ালেখার সুষ্ঠু পরিবেশ করবে, সেশন জট মুক্ত ক্যাম্পাস থাকবে। বাংলাদেশ ছাত্রলীগ সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এবং দেখুন, বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু এই আন্দোলনের শুরু থেকেই ধৈর্যশীলতার পরিচয় দিয়েছে, বিনয়ের সাথে এই বিনয়ের পরিচয় দিয়েছে। এই বাংলাদেশ ছাত্রলীগ এই কোটা আন্দোলনে একটি সঠিক সুস্থ সমাধান চেয়েছে, যৌক্তিক সমাধান চেয়েছে। এবং বাংলাদেশ ছাত্রলীগ একটি উস্কানিমূলক কোনো বক্তব্য, উস্কানিমূলক কোনো কাজ করে নাই। কোটা বরঞ্চ এই আন্দোলনকারী, যারা এই আন্দোলনের মাধ্যমে যারা হাইজ্যাক করেছে, যারা ছাত্রদল, শিবির বা বিভিন্ন গোপন সংগঠনের নেতাকর্মীরা আজকে এই আন্দোলনকে পুঁজি করে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার। জি, আবু সাইদ কনক, আপনি থাকুন আমাদের সাথে, আপনার বক্তব্য একদম পরিষ্কার। আমি সেখান থেকে আলোচনাটা একটু স্টুডিও আনতে চাই। এরই মধ্যে আমাদের সাথে সার্জিস আলম, তিনি অন্যতম সমন্বয়কারী এই আন্দোলনে, তিনি যোগ দিয়েছেন। তিনি থাকুন, আপনি আমাদের সাথে থাকুন, আমি আসবো আপনার কাছে। আমি বরং আশরাফ কায়সার, আপনার কাছ থেকে এই যা শুনলেন সেই বিশ্লেষণ তো নিশ্চয়ই শুনতে চাইবো। পাশাপাশি আপনি নিশ্চয়ই প্রধানমন্ত্রী আজকে 7-8 মিনিটের যে বক্তব্য ছিল জাতির উদ্দেশ্যে, সেটা নিশ্চয়ই শুনেছেন। এই বক্তব্য আসলে আপনাকে কতটুকু সন্তুষ্ট করেছে, বা এটার মধ্যে আপনি কি বার্তা পেয়েছেন? মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য আমি অনেক মনোযোগ দিয়ে শুনেছি এবং আমি ভীষণ হতবাক, হতাশ, মর্মাহত এবং বিক্ষুব্ধ। কেননা সরকার প্রধানের যেই পটভূমিতে দাঁড়িয়ে উনি আজকে কথা বলেছেন, আমার মনে হয়েছে ওনার ভাষণ পটভূমির সাথে সাযুজ্যপূর্ণ নয়। এবং বাংলাদেশ আজকে যতটা করুণ এবং যতটা মর্মাহত, যতটা আহত, এবং আমাদের 6 জন জ্বলন্ত প্রাণ নিহত হয়েছে, একজনকে তো লাইভ হত্যা করা হয়েছে, সামনে দাঁড়িয়ে গুলি করা হয়েছে আবু সাইদকে। তারপরে সরকার প্রধানের যেভাবে কথা বলার কথা, যেই ভঙ্গিতে কথা বলার কথা, যতটা হৃদয়ের অন্তঃস্থল থেকে কথা বলার কথা এবং সমাধানের দিকে নিয়ে যাওয়ার কথা, তার কিছুই আমরা তার বক্তব্যে দেখতে পাইনি। দেখুন, আমাদের যদি এখনও মুখস্থ কথা বলার অভ্যাস হয় এবং পোশাকি আচরণের অভ্যাস হয়, আমার মনে হয় আজকের বাংলাদেশের সাথে সেটি যাচ্ছে না। আপনি গত 3 দিন ধরে দেখেছেন কোটা বিন্যাস করার আন্দোলন কিভাবে সরকার, তার অঙ্গ সংগঠন, তার রাজনৈতিক দল, ছাত্রলীগ, যুবলীগ, বাস্তুহারা লীগ, আওয়ামী লীগ, তারা কিভাবে আমাদের ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীদের উপরে চড়াও হয়েছে, আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয়েছে, শিক্ষার্থীদের হত্যা করেছে, মেডিকেল কলেজে গিয়েও তাদেরকে পিটিয়েছে এবং যে যেখানে পেরেছে আক্রমণ করেছে। তাদের হেলমেট বাহিনী, তাদের লাঠিয়াল বাহিনী, তাদের হকি স্টিক বাহিনী। আপনি যদি সরকারে থাকেন, আপনার ভেতরে যতই সন্ত্রাসী রূপ থাকুক, সেটি দেখাতে আপনি আরো সংযত হওয়ার কথা ছিল। আমরা এই সংঘাত একপাক্ষিক হয়নি, না, কোনোভাবে একপাক্ষিক হয়েছে এটা আমি বলছি না।
আমি বারবার বলতে চাচ্ছি এই আন্দোলন দেড় মাস ধরে চলছে, 1 মাস ধরে চলছে। আপনি কি এই সহিংস রূপ আগে দেখেছেন? এই সহিংস রূপের শুরু কোত্থেকে হয়েছে আমি প্রথমে বলি। মাননীয় প্রধানমন্ত্রী সর্বশেষ প্রেস কনফারেন্স থেকে রাজাকার ব্যাপারটি সাধারণ শিক্ষার্থীদেরকে মর্মাহত করেছে। দেখুন, কেউ অধিকার আদায় করতে গেলে আপনি তাকে রাজাকার বলে ফেললে, আর আপনি কথায় কথায় রাজাকার মুক্তিযোদ্ধা এই তুলনা করেন কেন? এটি একটি অসুস্থ তুলনা। এটি তারাই করে যারা এই নিয়ে ব্যবসা করতে চায়, এটি তারাই করে যারা এই নিয়ে ফায়দা নিতে চায়। আপনি 22-20 বছরের ছেলে মেয়েদের আন্দোলন, সেটি সম্পূর্ণ একটি বিষয়ভিত্তিক আন্দোলন যে আমরা কোটা ভিত্তিক সমাজ চাই না, আমরা যোগ্যতার ভিত্তিতে আমাদের পদ পদায়ন চাই। তার সাথে রাজাকারের কি সম্পর্ক? তার সাথে আপনি কেন একটা এই বয়সের মানুষকে তার জীবনের শুরুতে গিয়ে এরকম আঘাত করছেন? সেখান থেকে তারা বিশ্ববিদ্যালয়ে সেই স্লোগান দিয়েছে। আপনি তাহলে আশা করেছিলেন যে আজকের বক্তব্যে আন্দোলনকারীদের যে বক্তব্য ছিল, দাবি ছিল যে বক্তব্য প্রত্যাহার করা, সেটা আশা করেছিলেন? আমি অন্তত সেইটুকু আশা করেছিলাম। আমি তার থেকেও বেশি কিছু আশা করেছিলাম। সেকেন্ড বড় বিপদ যেটি হয়েছে, দেখুন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন যে ক্যাম্পাসের এই আন্দোলনকে দমন করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। এই শব্দগুলো কিন্তু তারাই ব্যবহার করেছেন, দমন করা, রাজাকার। কাজে আপনি যেটি আজকে ক্যাম্পাসে দেখছেন যে আন্দোলনকারীরা করছে, সেটি প্রতিক্রিয়া। এবং সেটি আজকে যখন হল থেকে ছাত্রলীগকে বিতরণ করা হয়েছে, আমি একজনকে দেখেছি কানে ধরে উঠবস করছেন যে ভবিষ্যতে আর ছাত্রলীগ করব না, এই মুচলেখা দিয়ে বেরিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতি আওয়ামী লীগ নিজেই ডেকে এনেছে এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন যে ছাত্রলীগের ছেলেরা এটিকে শায়েস্তা করবে এবং এটিকে নির্মূল করার জন্য তারাই যথেষ্ট। কাজে আপনি উস্কে দিয়েছেন যে এই তরুণদের ভেতরে যদি সহিংসতা নাও থাকে, আপনার সহিংসতার কারণে সেই সহিংসতা ঘটেছে। এখন আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে ছাত্রলীগ গত 3 দিনে যেভাবে আক্রমণ করেছে, মেয়েদেরকে যেভাবে পিটিয়েছে, যেভাবে মানুষের উপরে আক্রমণ করেছে, শিক্ষার্থীদের উপর আক্রমণ করেছে, এই আন্দোলন কিন্তু এখন শুধুমাত্র শিক্ষার্থীদের না, এই আন্দোলনের সাথে বাংলাদেশের সাধারণ নাগরিকরা যুক্ত হয়েছে, ঘরে ঘরে আমাদের মা বোনরা যুক্ত হয়েছে, আমাদের প্রত্যেকেরই সন্তান রয়েছে যারা ক্যাম্পাসে যায়, এই আন্দোলনের সাথে পিতামাতারা যুক্ত হয়েছে। কাজেই ছাত্রলীগের প্রতিনিধি এখানে যেমনটি বলছিলেন যে দুর্বৃত্তরা আন্দোলন কেড়ে নিয়েছে, সাধারণ শিক্ষার্থীদের হাত থেকে আন্দোলন ছুটে গেছে, আমি তার সাথে সম্পূর্ণ বিরোধ করছি এবং আমি মনে করি এই আন্দোলন আরো ব্যাপক আকার ধারণ করেছে। তার পুরো কৃতিত্ব সরকারের এবং সরকারের যে মানে রাজনৈতিক দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এবং তার পেটোয়া বাহিনীর, সেটি রাজনৈতিক পেটোয়া বাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী পেটোয়া বাহিনী। আপনি ক্যাম্পাসে কখনো স্টুডেন্টদেরকে তার নিজের ক্যাম্পাসে নিজের হলে ঢুকতে আপনাকে অনুমতি নিতে হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে, আটকে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতি দেখুন, আমাদের পুলিশকে শিখতে হবে কি করে একজন স্টুডেন্টকে সম্মান করতে হয়। তার মানে কি ভাই, তাহলে আপনি বলছিলেন যে এই ফাঁকে আমাদের আরেকজন অতিথি এসেছেন, তাকে সাথে পরিচয় করে দর্শকের সাথে আমাদের সাথে উপস্থিত হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মশিউর রহমান। মশিউর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছে। আমি জানি না আপনি পুরোটা শুনতে পেরেছেন কিনা, আশরাফ ভাই আমাদের সাথে কথা বলছিলেন, তার প্রসঙ্গে থেকে একটা প্রসঙ্গ আমি জানতে চাচ্ছিলাম, তারপর আপনার কাছে আসবো। তিনি বলছিলেন যে ধরেন যে এই ঘটনায় প্রধানমন্ত্রীর বক্তব্যে আছে যেটা বিচার বিভাগে তদন্ত করা হবে, কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো। আপনি কি মনে করেন যে কাদের উস্কানিতে বা কিসের উস্কানিতে এগুলো বের হবে? কোনোদিন বেরোবে না। দেখুন, এটি কখন হয়? যখন একটি সুস্থ সমাজ থাকে, একটি পরিস্থিতি থাকে, সরকার চায় নিরপেক্ষভাবে তদন্ত করতে, তখন হবে। এখন আপনার লেলিয়ে দেওয়া বাহিনী যদি সংঘাত করে, ক্যাম্পাসে আক্রমণ করে, তাহলে আপনি বিচার বিভাগীয় কমিটি করে কাকে বের করবেন? যখন যেই পুলিশ আবু সাইদকে গুলি করেছেন তাকে আমরা দিনের আলোতে দেখেছি, তাকে ভিডিওতে দেখা গেছে, 48 ঘন্টা হয়েছে, তাকে কি আপনি গ্রেফতার করেছেন? সেটির জন্য তো আপনার বিচার বিভাগীয় তদন্ত কমিটি করতে হবে না। তার ছবি আমরা গণমাধ্যমে দেখতে পেয়েছি। দেখুন, মূলধারার গণমাধ্যম নিয়েও আমার মন্তব্য রয়েছে। তাদেরকে যেভাবে নিয়ন্ত্রণ করা হয়, যেভাবে আপনার সেলফ সেন্সরশিপ করা হয়েছে, তাতে আমরা অনেক কিছুই পাচ্ছি না। কোনো গণমাধ্যম এটিকে টুইস্ট করার চেষ্টা করছেন। দেখুন, কোনো আন্দোলন, অধিকার আদায়ের আন্দোলন হলেই বিএনপি জামাত তার সাথে যুক্ত, শিবিররা চলে গেছে হলে, ছাত্রদল হলে অবস্থান নিয়েছে, তার কোনো ভিত্তি আমরা খুঁজে পাইনি। কাজেই আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে, আমরা যদি বলে থাকি ম্যাস রিপোর্টিং অথবা সাধারণ মানুষের যে রিপোর্টিং, সেখান থেকে আপনি কি পেয়েছেন? আরেকটা জিনিস আমি আপনাকে বলি, আবু সাইদ কিন্তু হত্যাকাণ্ড, আবু সাইদকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। আবু সাইদ কোনো দুর্ঘটনার শিকার না। অতএব মাননীয় প্রধানমন্ত্রী যেমনটি বলেছেন যে অনভিপ্রেত দুর্ঘটনা, আমি জানি না উনি কোনটিকে রেফার করেছেন। আমার চোখে ঠান্ডা মাথায় আবু সাইদকে খুন করার দৃশ্য আমি দেখতে পেয়েছি। সেরকম করে বাংলাদেশের অনেকগুলো ইনসিডেন্টে তাই ঘটেছে। শুধু একটু বলি, শিক্ষকদের ভূমিকা আমি আরেকবার বলতে চাই। শিক্ষকদের আমি খুঁজে পাচ্ছি না, কারণ আবু সাইদকে খুঁজতে হয়েছে অধ্যাপক জোহাকে এবং শামসুজ্জোহাকে, যিনি 69 সালের নায়ক,
কাজেই আমাদের 2024 সালের শিক্ষকরা যারা ক্যাম্পাসে রয়েছেন তারা কি দলের প্রতি নত হয়ে তার শিক্ষকতাকে জলাঞ্জলি দিয়ে ছাত্রদের প্রতি তার যে দায়িত্ব সেটিকে বিসর্জন দিয়ে কিছুমাত্র সরকারি সুযোগ সুবিধার আশায় উনি ঝুলে থাকবেন, নাকি উনি মানুষ হিসাবে শিক্ষক হিসাবে ভূমিকা রাখবেন? জি, আমি একটু মশিউর রহমান আপনার বিশ্লেষণটা শুনতে চাই। আমি কিছুক্ষণ আগে আশরাফ কায়সারকে জিজ্ঞেস করেছিলাম যে প্রধানমন্ত্রীর যে বক্তব্য জাতির উদ্দেশ্যে সেটা তিনি আসলে এখান থেকে কী বার্তা পেয়েছেন। তিনি আমাদেরকে যে উত্তরটা দিয়েছেন তাতে তিনি বলছেন যে তার বক্তব্যে, প্রধানমন্ত্রীর বক্তব্যে তিনি হতাশ, সংক্ষুব্ধ, বিক্ষুব্ধ। আপনি শিক্ষক হিসেবে, একটা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আপনি কি বার্তা পেয়েছেন? পাশাপাশি এটাও বলবেন যে আপনি যখন আপনার ক্যাম্পাসে দেখেন বহিরাগতরা এসে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেন, এবং যার কথা উনি উল্লেখ করছেন কায়সার ভাই, যে আবু সাইদের কথা, যে যিনি যেভাবে শিক্ষকদের স্মরণ করেছেন, এটাও খুব ভীষণভাবে তিনি উল্লেখ করেছেন যে মেরুদণ্ড নিয়ে বাঁচার কথা বলেছেন। এবং আপনাদের ক্যাম্পাসে যখন বিজিবি থাকে, সীমান্ত ছেড়ে তারা যখন ক্যাম্পাসে অবস্থান নেয়, তখন কি মনে হয় যে শিক্ষার্থীদের মেরুদণ্ডে সমস্যা না, আসলে শিক্ষকদের মেরুদণ্ডে সমস্যা? ধন্যবাদ আপনাকে। অনেকগুলো প্রশ্ন এবং আত্মজিজ্ঞাসারও বিষয় আছে। আমরা হয়তোবা অনেক প্রশ্নের মুখোমুখি হই, যেগুলোর উত্তর অনেক সময় দেয়ার যে জায়গা, যে শিক্ষক হিসেবে আমি কতটুকুন বলতে পারি, আমি কোন জায়গার থেকে কথাটা বলতে পারি। যেমন ধরুন যে যেই 6 জন শিক্ষার্থী ঝরে গেল, বা যেই 6 জন মানুষ ঝরে গেল, তার পরিবার বুঝতে পারবে, বা এই আমাদের অনেক কিছুই হয়তো মীমাংসা হয়ে যায়, হবে, কিন্তু যে পরিবার 6 জন, যার যে মা বাবা সন্তান হারালো, যে বোন ভাই হারালো, তার এই ক্ষতি আর কোনোদিন পূরণ হবে না। এই ব্যথা নিয়েই তাকে থাকতে হবে। এখন জায়গাটা 6 জন মানুষের যদি জীবন যায়, দাবিটি যে আমি মেধার স্বীকৃতি চাই, মেধার স্বীকৃতি চাই। নির্বাহী একটি আদেশ ছিল, সেই আদেশের বিপরীতে বা বাইরে যখন একটি মামলা করা হলো, কোর্ট এক ধরনের রায় দিল, শিক্ষার্থীদের সেখানে আপত্তি যে এই কোটার পুনর্প্রচলন না হওয়া ভালো, তারা সংস্কার চেয়েছে। আমি যতটুকুন বুঝেছি আদালত 3টি গাইডলাইন দিয়েছে। শিক্ষার্থীদের ক্লাসরুমে ফিরে যাওয়া, আদালত, এটি নির্বাহী বা সরকার বলেনি, এমনকি উপাচার্য হিসেবে আমাদেরকেও বলেছে যে যাতে বিশ্ববিদ্যালয়ে শান্তি ফিরে আসে সেটির প্রচেষ্টা নেওয়া, এবং তৃতীয়ত বলেছে যে পক্ষই থাকুক না কেন, যাদের বলবার আছে আদালতের দরজা তাদের জন্য খোলা, তারা যিনি সেই যুক্তি তর্কগুলো তুলে ধরে পরবর্তীতে খুব শীঘ্রই এর একটি পূর্ণাঙ্গ রায়, আমি যতটুকু দেখেছি বা বুঝেছি, সেটি বলেছে। নিঃসন্দেহে শিক্ষার্থীদের একটা ইমোশন থাকে, তার মেধা চর্চা, মানে যে সীমিত চাকরির জায়গা, সেই জায়গায় কিছু চাকরিকে আমরা নানাভাবে লোভনীয় করে তুলেছি। বিশেষ করে বিসিএস অ্যাডমিন বা অন্যান্য যেই ক্যাডারগুলো, সেখানে থাকার আগ্রহ, যাবার আগ্রহ। এর মধ্যে পূর্ণাঙ্গ মেধার বিকাশের জায়গা কোনটা আমি খুঁজে পাই না। দাবির মধ্যে কি আমরা কখনোই ছাত্র সংগঠনগুলো বা সাধারণ ছাত্ররা আরও বেশি গবেষণা, আরও বেশি শিক্ষার সংস্কৃতির বিকাশ, অথবা দুর্নীতিমুক্ত সমাজ, সব কিছুই শিক্ষার্থীর দাবি হতে হবে তা না, সেটি একটি বৃহৎ জায়গা। কিন্তু এই জায়গায় এসে আমাদের বিবাদমান অবস্থাটা এমন দাঁড়ালো যে শেষ পর্যন্ত মোটামুটি কম বেশি একটা শান্ত পরিবেশের মধ্যে হঠাৎ করে এতগুলো মানুষ কফিন হলো। এটি আমার যে মূল দাবি, সেটির সঙ্গে পরিণতি এই রকম, এটি অনাকাঙ্ক্ষিত। এটা না হলে না করেও সমস্যার সমাধান করা যেত। এখন সেটা কি আপনার মনে হচ্ছে না এখানে আসলে রাজনীতিটা, ডক্টর মশিউর রহমান, এই যে ধরেন এক্সিকিউটিভ বডি আদালতের দিকে টাকা পাঠিয়ে দিচ্ছে, আদালত আবার এক্সিকিউটিভ বডির দিকে পাঠিয়ে দিচ্ছে, এটা কেউ কারোর দিকে পাঠায়নি। একেবারে স্পষ্ট কোটা বাতিল হয়েছিল। যেভাবেই হোক, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন অভিমান করেছি, আমি রাগ করেছি, কিন্তু বিষয়টি বাতিল হয়ে গিয়েছিল। তারপরে হ্যাঁ, কারণ ওটা তো অনেক আগেই বাতিল হওয়া। এটা এমন না যে নির্বাহী বিভাগ বলেছে যে কোটা পুনরায় চালু হলো, তারপরে কিছু প্রধানমন্ত্রীর সেই সিদ্ধান্ত বা নির্বাহী সেই সিদ্ধান্তকে সংক্ষুব্ধ হয়ে আবার কেউ আদালতে গিয়েছে, তাও বহু আগে, তারপরে রায়টি এসেছে আমি যতটুকুন জানি। হ্যাঁ, এবং এই বাতিল, এবং আবার শিক্ষার্থীরাও কিন্তু একটা যৌক্তিক জায়গায় ছিল। এখন আমি মনে করি তার যৌক্তিক জায়গাটাকে সে সংস্কার চেয়েছে, যে ঠিক আছে হয়তোবা কিছু কিছু বিষয় শিক্ষার্থীদের এখনও তারাই বলছে যে একটা সোসাইটি তো ইনক্লুসিভ হতেই হবে। কেন কোটা ব্যবস্থা?
যিনি অনগ্রসর, যিনি পিছিয়ে পড়া, যিনি অধিকার বঞ্চিত, তাকে টেনে তোলার জন্য কোটা। আর মুক্তিযোদ্ধাদের জায়গাটা বলা হয়েছে যে এটি তাদের জন্য সম্মান করা। সেটা হতে পারে একসময় তার পরিমাণ বেশি ছিল, এখন কমিয়ে আনা। এটি কি এমন যে আগামী 24 অথবা 48 ঘন্টার মধ্যে পূর্ণাঙ্গ মীমাংসা না হলে কোনো শিক্ষার্থীর চাকরি প্রাপ্তির জায়গায় কোনো সমস্যা বা সংকট হতো? যারা আমরা বলি অনেক রকমের উচ্চারণ করে আঘাত করা বা পক্ষ প্রতিপক্ষের মধ্যে, আগামী 7 দিন অথবা 10 দিন অপেক্ষার মধ্য দিয়ে কার চাকরি নিশ্চিত না হওয়ার ব্যবস্থাটা ছিল? কোন বিসিএস থেকে এখনই তারা সবাই ঝরে পড়তো যে কারণে আমার এই 6টি প্রাণ দিতে হলো অথবা গেল? সুতরাং শিক্ষার্থীদের যে আবেগের জায়গা, অধিকারের জায়গা, নিঃসন্দেহে এই সমাজ তারা আগামী দিনে এটি গড়বে। এখন সেটি কি কমপ্লিট শাটডাউন দিয়ে করবে, নাকি আরও বেশি পৃথিবীর অন্যান্য দেশ কোনভাবে এগোচ্ছে সেই পথে যাবে, সেটি সিদ্ধান্তের বিষয়। আমরা বলি অনেক কথা, কিন্তু ক্যাম্পাসগুলোকে কোনো মতেই বিশ্বজনীন করে তুলতে পারেনি। আমাদের ব্যর্থতা আছে নিঃসন্দেহে। এই ফাঁকে আমাদের সাথে সার্জিস আলম, একজন অন্যতম সমন্বয়কারী এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, তিনি আমাদের সাথে যোগ দিচ্ছেন। নিশ্চয়ই আপনি শাটডাউনের কথা বলছিলেন, সেটাও তার কাছ থেকে শুনিনি। একটু কমপ্লিট শাটডাউন বলতে তারা আসলে কী করতে চাইছেন, পাশাপাশি আরও দুটি প্রশ্ন আছে। সার্জিস আলম, আপনি যদি আমাদের এই আলোচনা কিছু দূর শুনে থাকেন তাহলে দুটি বিষয় আনা হচ্ছে। একটা বলা হচ্ছে যে এই ঘটনাগুলো যে ঘটেছে এটার উস্কানির পেছনে আপনারা, এবং আপনারা যে আন্দোলনটি শুরু করেছিলেন সেটাও নাকি হাইজ্যাক হয়ে গেছে, সেই বিষয়টা একটু বলবেন। এবং পাশাপাশি যেটা উল্লেখ করা হচ্ছিল সেগুলো যদি একটু বলেন, বিশেষ করে আপনাদের হাইজ্যাক হয়ে যাওয়া এবং উস্কানির বিষয় এবং শাটডাউনটা আসলে কি? আচ্ছা, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ। আসলে দেখুন, প্রথম কথা হচ্ছে, আমি যদি আপনার ওই উস্কানির কথা দিয়ে শুরু করি, আমরা প্রায় 10 দিন রাজপথে ছিলাম, যেটা শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে, এবং সর্বশেষ আমাদের সকাল সন্ধ্যা যে ব্লকেট কর্মসূচি ছিল সেটি শাহবাগে ছিল। আপনি বলতে পারবেন যে এই 10 দিনে আসলে বাংলাদেশের কোনো নিউজে এই শব্দটি পর্যন্ত আসেনি যে আমাদের শিক্ষার্থীরা কোনো একটি গাড়িতে একটি ঢিল পর্যন্ত ছুঁড়েছে। এটা কখনোই হয়নি, কেউ বলতেও পারবে না। এরপরে যখন প্রথম দিন শাহবাগের ওইখানে জল কামান সহ বিভিন্ন গাড়ি নিয়ে আসা হলো একাধিক, সেদিন প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা রয়েছে তারা তাদের জায়গা থেকে এই জিনিসটিকে একটি উস্কানির জিনিস হিসেবে মনে করেছে। কারণ আমাদের সাথে তো সবসময় পুলিশের বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সহযোগিতামূলক সম্পর্ক ছিল, আমরাও সহযোগিতা করেছি, তারাও করেছে। সেই জায়গায় এসব গাড়ি কেন, কাদেরকে উদ্দেশ্য করে? তখন সেদিন প্রথম আমরা আমাদের প্রোটেকশনে ওই গাড়িগুলোকে পিছনে পিছিয়ে দিয়েছি, এবং আমরা শাহবাগে সুন্দরভাবে আমাদের কর্মসূচি করে আবার সন্ধ্যায় আমাদের যে হলগুলোতে ফিরে এসেছি। এখন এই উস্কানিটা আসলে শুরু হলো কবে থেকে? আমরা যদি দেখি যে আজকে থেকে 2 দিন পূর্বে যখন আমাদের একটি কর্মসূচি ছিল রাজু ভাস্কর্যের পাদদেশে, আমরা 12টা থেকে কর্মসূচি শুরু করেছিলাম। অপরদিকে ছাত্রলীগের কর্মসূচি ছিল 3টা থেকে। আমরা কিন্তু ঠিক 2:45টার দিকে আমাদের কর্মসূচিটি সেখানে শেষ করি, কারণ আমরা জানি যে এরপর ছাত্রলীগের প্রোগ্রাম হচ্ছে। আমরা রাজু ভাস্কর্য থেকে আমাদের প্রোগ্রামটি শেষ করে যখন বিসি চত্বর হয়ে শহীদ মিনারে গিয়ে আমাদের প্রোগ্রামটি শেষ করব, ঠিক ওই মুহূর্তে বিসি চত্বরের পূর্বে আমরা জানতে পারি যে আমাদের কিছু শিক্ষার্থীকে হলপাড়ায় আসলে আটকে রাখা হয়েছে, কিংবা তাদের উপরে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে। এটা জানতে পেরে আমাদের শিক্ষার্থীদের কিছু একটা অংশ সেই বিজয় 71 হল কিংবা হলপাড়ার ওদিকে যায়, এবং তাদের সাথে মোটামুটি দফায় দফায় কিছু ছোট সংঘর্ষ হয়। এরপরে আমাদের যে মিছিলটি সেটি আমাদের রেজিস্টার বিল্ডিং যেটি রয়েছে সেটির সামনে গিয়ে দাঁড়ায়। সেখানে মেয়েরা অবস্থান করছিল, এবং দেখা যাচ্ছিল যে ছাত্রলীগের একটি অংশের সাথে আমাদের যারা কোটা সংস্কার আন্দোলনের কাজ করছে সাধারণ শিক্ষার্থীরা, তাদের একটি অংশে আসলে ধাওয়া পাল্টা ধাওয়া হয়, ইট পাটকেল নিক্ষেপ। এটি সে পর্যন্ত আসলে একটি লিমিটে ছিল। দেখুন, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আরেকজন শিক্ষার্থীর বিপক্ষে দাঁড়াবে, সেটার যে ফাইটটি হয় সেটার একটা লিমিট রয়েছে। কারণ আমরা তো একই কাছাকাছি ডিপার্টমেন্টে পড়ি, একই ক্যাম্পাসে থাকি, পাশাপাশি হলে থাকি। কিন্তু সেখান থেকে কিছুক্ষণ পরেই যখন সেখানে ঢাকা শহর থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বাসে পিকআপে আসা টোকাইরা যোগ দেয়, যাদের বয়স আসলে 12 থেকে 15 কিংবা 18 বছর, এবং যাদেরকে দেখলে মনেই হবে যে তারা এক একজন মাদকাসক্ত। এরকম যখন শত শত টোকাই ছাত্রলীগের মাধ্যমে ভাড়া করে নিয়ে আসা হয়, এবং তারা যখন
আমার ভাই বোনদের উপরে আক্রমণ চালানো শুরু করে নির্বিচারে। মনে হচ্ছে এটা তাদের একটা পেশাদার, এবং তারা আমাদের বোনদের উপরে যেভাবে আক্রমণ করেছে, খুঁচিয়ে খুঁচিয়ে, কাঠ দিয়ে, লাঠি দিয়ে, আমাদের বোনরা যেভাবে ভীত সন্ত্রস্ত হয়েছে, ওই ছবিগুলো দেখে আমাদের আসলে এখনো গা শিউরে উঠে। ওই জায়গাটি থেকে আসলে এই অহিংস একটি আন্দোলন সহিংস রূপে প্রথম রূপ লাভ করে, এবং অবশ্যই এই দায় ছাত্রলীগের নিতে হবে। কারণ এটা তো বলছেন, কিন্তু আপনারা কালকে শাটডাউন বলতে কি করতে চাচ্ছেন? কালকে জি সার্জিস আলম আমাকে একটু বলবেন কমপ্লিট শাটডাউন বিষয়টা কি আসলে? আচ্ছা দেখুন, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটি হয়েছে এটি একটি নারকীয় তাণ্ডব। আসলে আমরা আজকে ভিসি চত্বরে একটি আমাদের যে 7 জন ভাই শহীদ হয়েছে তাদের জন্য একটি গায়েবান আমরা জানাজা পড়ছিলাম। ওইখানে শত শত মিডিয়ার ভাই ছিল। আমরা সেটা শেষ করে সেখান থেকে রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছিলাম, এবং সেখান থেকে আমরা বের হয়ে যেতাম ক্যাম্পাস থেকে। আমরা যখন কলা ভবনের গেটের ওখানে যাই, হঠাৎ করে পিছন থেকে পুলিশ থেকে শুরু করে বিজিবি যারা, তারা আমাদের লক্ষ্য করে আমাদের পিছনে টিয়ার শেল নিক্ষেপ করে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, ককটেল নিক্ষেপ। সার্জিস আলম আমি বলতে চাচ্ছি, জানতে চাচ্ছি কালকের কর্মসূচি সম্পর্কে। কালকের কর্মসূচিটা কি আসলে? আমাদের এই যে কর্মসূচি, এই কর্মসূচিটি হচ্ছে যে পুরো বাংলাদেশের ছাত্র সমাজের উপরে এবং বিশ্ববিদ্যালয়ের যে স্টুডেন্ট গুলো রয়েছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, জাহাঙ্গীরনগর দেখেছি, রাজশাহী দেখেছি, যে নারকীয় তাণ্ডব জ্বালানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, পুলিশ, বিজিবি এদের পক্ষ থেকে। সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি এটি একটি নির্মমতা। 1971 সালের 25শে মার্চ রাতে যে নির্মমতা হয়েছে, আজকে সারাদিন থেকে শুরু করে রাত পর্যন্ত এই নির্মমতা শিক্ষার্থীদের সাথে হয়েছে। সেই জায়গা থেকে আপনি থাকুন, আমার একটা বিরতির সময় হয়েছে, আমি একটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে আপনার কাছে আবারও জানতে চাইবো কালকের আপনাদের কর্মসূচিটা আসলে কি, একটু আমাকে বলবেন। পাশাপাশি আরো অনেকগুলো প্রশ্ন তৈরি হচ্ছে, সেগুলো নিশ্চয়ই আলোচনা টেবিল থেকে শুনবো আমি। তবে তার আগে ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টায়। আশরাফ কায়সার, আপনার কাছে যেটা জানতে চাইবো, আমি শুনছিলেন আলোচনার বিষয়বস্তু, পাশাপাশি আমি এটাতে অনেকের কাছে শুনছি বা অনেকেই এটা বিশ্লেষণ করছেন যে কোটা আন্দোলন একদিকে মোড় নিচ্ছে, এটা আমাদের রাজনীতির রং লাগছে। বিশেষ করে আন্দোলনটা তো কোটা সংস্কারের বিষয়, কিন্তু ক্ষমতাসীন দল কেন মনে করছে যে আসলে তাদের অস্তিত্বের প্রতি হুমকি হয়ে উঠেছে? এটা আপনাকে যদি আমি একটু সরলভাবে বলি, দেখুন, ক্ষমতাসীন দলের রাজনৈতিক ন্যারেটিভ হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। এখন এই চেতনা দিয়ে উনি নির্বাচন করেন, এই চেতনা দিয়ে প্রশ্নবিদ্ধ নির্বাচনকে জায়েজ করা হয়, এই চেতনা দিয়ে বিরোধী দলকে দৌড়ের উপর রাখা হয়, এই চেতনা দিয়ে বাংলাদেশের যে কোনো প্রতিবাদ মুখর মানুষকে দমিয়ে রাখা হয়, কখনো কখনো গায়েব করে দেওয়া হয়। এখন এই চেতনাতে যদি কোনো রকমের আঘাত লাগে, ফাটল ধরে, তাহলে তো তার খুব বড় আশঙ্কা। এবং কেউ কেউ খারাপভাবে বলে থাকেন এই চেতনাটাই তো তার ব্যবসা। এখন আপনার ব্যবসায়িক কর্মক্ষেত্রে যদি আপনি মনে করে থাকেন কোনো রকমের ছায়া পড়েছে অন্য কারো, তাহলে তো আপনি আতঙ্কিত হবেন। সরকারকে এই ইস্যুতে আমরা যেভাবে ব্যবহার করতে দেখেছি, তাকে আমার মনে হয়েছে যে তারা আতঙ্কিত হয়েছেন। দেখুন, কোনোভাবে যদি আপনি মুক্তিযোদ্ধাদের নিয়ে কোটা প্রণয়ন করতে চেয়েছেন, এত বছর তো কেউ বিরোধিতা করেনি। এখন আপনি দেখতে পাচ্ছেন 8%, 7%-এর উপরে এই কোটাতে কোনো লোক আসে না, আসার কথাও না। কিন্তু যেহেতু আপনি কোটাটি ধরে রাখতে চান এবং যেহেতু মুক্তিযোদ্ধাদের নামে আপনি বিভিন্ন সুযোগ সুবিধা দিতে চেষ্টা করছেন, এই জন্য আপনি ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা দেখেন মানে জ্যামিতিক আকারে বেড়েছে। এখানে এখন সচিবরা বয়স বাড়িয়েছেন, মন্ত্রীরা বয়স বাড়িয়েছেন, এবং লক্ষ লক্ষ ভুয়া মুক্তিযোদ্ধার আবির্ভাব ঘটেছে। কেননা আপনি এই নামে, মুক্তিযোদ্ধাদের নামে, তারা আজকে বেঁচে থাকলে এই নৈরাজ্য চাইতো কিনা আমি সন্দিহান। আমার ধারণা কোনো ভালো মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের জন্য যুদ্ধ করেনি, এবং কোনো ভালো মুক্তিযোদ্ধা বিশেষ সুবিধা পাওয়ার জন্য যুদ্ধ করেনি, এবং কোনো ভালো মুক্তিযোদ্ধা আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে সোচ্চার হতো, বলতো যে আমাদের নাম ভাঙিয়ে এই জিনিস বাজারজাত করা যাবে না। দেখুন, অনগ্রসর মানুষ এবং আপনার ডিসেবল কেউ অথবা পার্বত্য অঞ্চলের কেউ, তাদের নিয়ে কারো কোনো প্রশ্ন নাই। এবং এই শিক্ষার্থীরা কিন্তু কোটার বিলোপ চায়নি, তারা সংস্কার চেয়েছে। সেই তো, তার মানে আমাদের সেন্স কাজ করে যে যারা পিছিয়ে আছে তাদেরকে আপনি সামনে আগাবেন। এখন আপনি দেখুন তো, মুক্তিযুদ্ধের কোটা নিয়ে গত কয়েক বছরের স্ক্যান্ডাল কি হয়েছে, ম্যানিপুলেশন কি হয়েছে, এবং কারা এই বিশেষ সুবিধা পেয়ে ক্ষমতায় এসছে। দেখুন, আমাদেরকে ভালোভাবে ভাবতে হবে, আমরা কি সুশাসন চাই কিনা, আমরা কি আমাদের
সংবিধান যেভাবে বলেছেন, এমনকি কোটা রেখে দেওয়া সংবিধানের সাথে সাংঘর্ষিক। আমাদের সংবিধান সাম্যের কথা বলেছেন, সমতার কথা বলেছেন, ন্যায্যতার কথা বলেছেন, তাই তো? কাজে এইরকম একটি সাংঘর্ষিক জিনিস আপনি জিইয়ে রাখছেন এই কারণে, যেহেতু আপনার ওখানে একটি ব্যবসায়িক সুবিধা তৈরি হয়, গুটি কয় মানুষ এই নাম ব্যবহার করে তাদের এক ধরনের দুর্নীতি এবং ক্ষমতার উৎসব করতে পারেন। কাজে এই জন্য আমার মনে হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলনটাকে তারা আন্দোলন হিসাবে না নিয়ে, কোটা বিরোধী বিষয়ভিত্তিক আন্দোলন না নিয়ে, তারা তাদের মূলে আঘাত হয়েছে বলে, কিন্তু শিক্ষার্থীরা এই আঘাতটি দিতে চায়নি। এই আঘাত তারা নিজেরাই নিজের পায়ে কুড়াল হিসাবে নিয়ে এসছে। জি ডক্টর মোশাররফ, আপনার বিশ্লেষণটা কি রকম হবে? ধরেন এই যে ছয়টি তাজা প্রাণ চলে গেল, তাদের বাবা মাদেরকে আপনারা শিক্ষকরা কি জবাব দেবেন? তারা তো বড় আশা করে পাঠিয়েছিল আপনাদের ক্যাম্পাসে, আপনাদের কাছে। এদের পিতামাতাদেরকে আপনারা কি জবাব দেবেন? এবং যখন বহিরাগতরা শুনছিলেন যে ঢুকে স্টুডেন্টদেরকে পেটাচ্ছিল, টোকাইদের কথাও আসছিল, তখন আসলে শিক্ষকরা নিরাপত্তা দিতে কেন ব্যর্থ হলো? বোধ করি এই 6 জন শিক্ষার্থীর যে মৃত্যু অথবা আজকের যে ঘটনা, কোনোভাবেই এর জবাব শুধুমাত্র একজন শিক্ষক দেবে না। এর জবাব গোটা সমাজকেই দেওয়া দরকার। যে সমাজকে আমরা এই পর্যায়ে আনবার পেছনে আমরা খুব অল্পতে ইতিহাস বিস্তৃত হই, এবং আজকের যে বাস্তবতা, আমি কোনো মতেই মনে করি না যে কফিন তো হওয়া অনেক পরের কথা, একজন ছাত্র রক্তাক্ত হওয়া অনেক বড় বেদনাদায়ক। একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে আসবে। আমি একটু আগেও আরেকটা চ্যানেলে বলছিলাম যে আমি নিজে যখন ক্লাসে যাই, ফার্স্ট ইয়ারের প্রথম ক্লাসে আমি প্রথম বলি শিক্ষার্থীকে, দয়া করে রাতে বা সন্ধ্যার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে একটা আম গাছ আছে। আমি নিজে একসময় দেখেছি একজন শিক্ষার্থী ওই আম গাছে উঠতে গিয়ে, ডালে উঠতে গিয়ে, শুধু একটা আমের জন্য ওই ডালে উঠেছিল এবং ডাল ভেঙে পড়ে একেবারেই ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের শিক্ষার্থী কফিন হয়ে বাড়ি গেছে। আপনার কি মনে হয় যে ওই শিক্ষার্থী যে বিশ্ববিদ্যালয়ে এসছে উচ্চশিক্ষা গ্রহণের জন্য মায়ের কাছে কফিন হয়ে ফিরে যাবে? সুইমিং পুলে নামছে, মারা যাচ্ছে, ফিরে যাচ্ছে। সংঘাতময় বিশ্ববিদ্যালয়ে 300, 400, 500 রাউন্ড গুলি হয়েছে, কফিন হয়ে ফিরে গেল। এরকম অসংখ্য উদাহরণ বিশ্ববিদ্যালয়গুলো পেয়েছে। ছাত্র সংগঠনগুলো বিবাদমান, পায়ের রক কেটে ফেলে রেখেছে, সারা রাত পড়ে থেকেছে, ভোরবেলা হয়তোবা শুধু রক্তপাতের কারণে কফিন হয়ে মায়ের কাছে গেছে। এই ক্যাম্পাসগুলোর মধ্য দিয়ে, এবং কোন রাষ্ট্রে, যেই রাষ্ট্রে আজকে আমরা অনেক কিছু বলি, মুক্তিযুদ্ধ কারো ব্যবসা, এটা নিঃসন্দেহে অনাকাঙ্ক্ষিত, এই বাংলাদেশ জাতির পিতাকে হত্যার পরে একটা ইন্ডিয়ান রেডি করেছিল, বলেছিল ওই হত্যার বিচার হতে পারবে না, এবং একটি সনদ দেওয়ার কথা ছিল, যারা হত্যার সঙ্গে সম্পৃক্ত ছিল তাদেরকে দায়ী করা যাবে না মর্মে এটি সনদ দেয়া হবে। সেই কাঠামোর মধ্য দিয়ে আপনি যে প্রশ্ন করেছেন, উত্তরটা আমাদেরও জানা প্রয়োজন যে একটি সমাজে যখন একজন মানুষ শুধু দুর্নীতি করে 1000 কোটি টাকার মালিক হয়, একজন পুলিশ কর্মকর্তা হয়ে যখন মালিক হয় 500 কোটির, এবং ঠিক ওই চাকরিটি করার জন্য আমার তীব্র বাসনা হয়, এই জায়গায় সে যাবে কেন? আমার যে মেধাবী শিক্ষার্থী, তার ওই বিশেষ কিছু জায়গা আকর্ষণ হয়েছে, আমরা করেছি। এই আকর্ষণটা কেন হবে না? ধরেন যদি দেখেন যে আমি সেজন্যই বলছি যে এই কাঠামোটা কিন্তু আমরা শুধু রাজনীতিকদের, অথবা আমি একজন শিক্ষক, আপনি একজন সাংবাদিক, আমরা আমাদেরকে সবাইকে বোধহয় দোষারোপ করা দরকার। এই পুরো ব্যবস্থাটাকে আমরা এতদিন ধরে জায়েজ করেছি। আমরা কতজন মানে আমার কলমে অথবা আমার বক্তব্যে স্পষ্টভাবে বলি যে জাতির পিতাকে হত্যা একটা মহাপাপ ছিল। আমরা অনেক কথা মারপ্যাচে থাকি, কিন্তু আমার সেই মূল সূত্র জায়গায় আমরা ফিরে যাই না। এই জায়গাগুলোতে আমরা প্রত্যেকের জায়গা, হয়তো আমারও সেই ভুল থাকতে পারে, কিন্তু আপনি যেটা, এই যে আপনি আমাকে প্রশ্ন করছেন, আসলে কি শিক্ষার্থীর এই কফিন তোরা শিক্ষক করেছে, নাকি আমার ব্যর্থতা আছে? একজন শিক্ষককে কফিন করে, তাহলে আমরা সামগ্রিকভাবে দায়টি আসলে সমন্বিতভাবে, যে আপনি আজকে মনে করুন এই আন্দোলনে কি কোনো হিডেন এজেন্ডা নাই? আমরা কি কেউ পেছন থেকে কোনোভাবে উস্কে দিচ্ছি না? কেন এই পর্যায়ে গেল? হ্যাঁ, রাজনীতির ডামাডোল এক, আর যার সন্তান গেছে সেই রাজনীতি বোঝে না। আজকে যেই সাইদের কথা একটু আগে বললেন, তার বাবা মা অথবা তার বোন কি রাজনীতি বোঝে? আমি যদি একটু বলতে পারি মির, আমার মনে হয় কি যে একটা আন্দোলনকে তার মেরিট দিয়ে দেখা উচিত।
আমাদের একটা বদভ্যাস তৈরি হয়েছে আন্দোলনের পেছনে ষড়যন্ত্রকারীদের প্রথমে খোঁজা এবং কুমতলব কার রয়েছে। রাষ্ট্রের একজন নাগরিক তার অধিকার নিয়ে সোচ্চার হবে, তার পেছনে কুমতলবের কি রয়েছে? এবং একজন সারা দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীরা, এখন তো সমস্ত সমাজের মানুষের অংশগ্রহণ আমি দেখছি, তারা চাচ্ছে এই কোটার বিলুপ্তি হোক এবং সংস্কার হোক এবং আপনি মেধার ভিত্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করার চেষ্টা করেন। কাজে এখানে আপনি কুমতলব দেখতে পাচ্ছেন। কোথাকার কোন বিএনপি জামাত আসছে, তার ছাত্র সংগঠন নাকি হলে উঠে গেছে, গুজবেরও কিন্তু কোনো শেষ নাই। দেখুন, আমরা নাকি যা দেখি তা দেখি না, আমরা যা দেখতে চাই তা দেখি। কাজে আপনার মনে যদি সারাক্ষণ এটি হতে থাকে, আপনার দ্বিতীয় একটু 2 লাইনে বলি কেন সরকারি চাকরির প্রতি এই আকর্ষণ তৈরি হয়েছে জানেন? যখন আপনার পিয়ন, বাসার পিয়ন 400 কোটি টাকা কামাতে পারে, যখন আপনার পুলিশের প্রধান 1000 বিঘা জমি বানাতে পারে এবং আপনার নিয়ন্ত্রণে থাকা অবস্থায় সেগুলো করেছে, যখন আপনার সেনাবাহিনী প্রধান রাষ্ট্রের সমস্ত আইন কানুন ভঙ্গ করে ভাইদেরকে বিদেশ পাঠাতে পারেন, তখন মানুষের ধারণা হবে যে এই সরকার যেহেতু কোনো না কোনোভাবে ক্ষমতায় ঠিক আছে, অথবা এই সরকারের অধীনে সরকারি চাকরিটি পাওয়া দরকার। যে আমি এই যে থামাই, আমার একটা বিরতির সময় হয়েছে, আমি একটা বিরতি নিই। বিরতির পর ফিরে এসে নিশ্চয়ই আবু সাইদ কনকের কাছে জানতে চাইব যে বিভিন্ন রাজনৈতিক দল আগামীকালের যে কর্মসূচি আছে আন্দোলনের, সেটা সমর্থন দিচ্ছে, কিন্তু পক্ষান্তরে আমরা এটাও লক্ষ্য করছি যে আপনাদের দলের সাধারণ সম্পাদক বলছেন যে অস্তিত্বের প্রতি হুমকি এসছে এবং সবাইকে একসঙ্গে মোকাবেলা করতে হবে। আপনাদের বলা হচ্ছে ওয়ার্ডের প্রস্তুতি, ঢাকা উত্তর দক্ষিণ মহানগর, মানে কি করতে চাইছে ছাত্রলীগ, আওয়ামী লীগ বা তার ভাতৃপ্রতিম সংগঠনরা, সেটা একটু শুনতে চাইবো আপনার কাছে। আমি তার আগে একটা বিরতি নিই, ফিরছি একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টায় যেতে চায় বাংলাদেশ ছাত্রলীগের সহ সভাপতি আবু সাইদ কনক। আপনার কাছে বিরতির আগে যে প্রশ্নটা রেখেছিলাম সেটা যদি শুনতে পান নিশ্চয়ই বলবেন, না হলে আমি আবার ছোট্ট করে স্মরণ করিয়ে দিই। সেটা হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দল আগামীকালের এই বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সাথে একাত্মতা জানিয়েছেন, তাদের কর্মসূচিকে সমর্থন দিয়েছেন। এ বিষয়ে আপনি কি বলবেন? পাশাপাশি আপনার দলের সাধারণ সম্পাদক যে বিষয়টা বলেছেন যে প্রস্তুত থাকতে বলেছেন, আসলে আওয়ামী লীগ তার ভাতৃপ্রতিম সংগঠনকে নিয়ে কি প্রস্তুত থাকবে কালকে? দেখুন, ধন্যবাদ। আমি এই প্রশ্নের উত্তর যাওয়ার আগে আমি আরেকটু ছোট করে উত্তর দিতে চাই সার্জিস আলমের। সে বলল যে আমরা ছোট করে বলতে চাই যে হলপাড়ায় ছাত্রলীগ আক্রমণ করেছে। আমি একদম পরিষ্কারভাবে বলতে চাই, হলপাড়ায় ছাত্রলীগ আক্রমণ করে নাই। আমার কাছে তথ্য প্রমাণ আছে, ভিডিও চিত্র আছে, সকল তথ্য প্রমাণ আছে। হলপাড়ায় ওদের একটি অংশ রাজু ভাস্কর্য ছিল, আরেকটি অংশ গিয়ে হলে গিয়ে জোর করে, তাদের লোকসংখ্যা কম ছিল বলে তারা গিয়ে হলপাড়ায় গিয়ে লোক আনতে গিয়েছিল এবং মাইকের মাধ্যমে জোর করে লোকজন আনতে, গুজব ছড়ে আনতে গিয়ে হলে বিজয় একাত্তর হল ভাঙচুর করেছে, ওখানে বাইক ভাঙচুর করে তারপর ওখানে একটি তারা উস্কানি দিয়ে এই বিশৃঙ্খলার সূচনা করেছে, সূত্রপাত করেছে। বাংলাদেশ ছাত্রলীগ এই আন্দোলনের শুরু থেকেই বিনয়ের সাথে পরিচয় দিয়েছে, ধৈর্যশীলতার পরিচয় দিয়েছে, শুরু থেকে এই পরিচয় এটি করছে। বাংলাদেশ ছাত্রলীগ কোনো প্রকার কোনো উস্কানি দেয়নি। গত 14 দিন ধরে আন্দোলন চলছে, বাংলাদেশ ছাত্রলীগ একটি ফুলের টোকা পর্যন্ত এই আন্দোলনকারীদেরকে দেয়নি। তারা যখন এই সূত্রপাত করেছে, আমরা বাংলাদেশ ছাত্রলীগ আত্মরক্ষার স্বার্থে, সেলফ ডিফেন্সের স্বার্থে এই ক্যাম্পাসে তাহলে বহিরাগত কারা এলো? ক্যাম্পাসে যে বহিরাগতটা দেখা গেল, এরা কারা? ক্যাম্পাসের না কি বোঝানো হচ্ছে আসলে? বহিরাগত যদি এটা বলা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের ছাত্র, তাহলে তাদের আন্দোলনে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে শিক্ষার্থীরা এসে যোগ দেয় নাই? আমি বিনয়ের সাথে প্রশ্ন রাখতে চাই। আর এখন আপনি যে প্রশ্নটা করছেন কমপ্লিট শাটডাউন, এটা এখন অনলাইনে, এটা এখন মানে হচ্ছে সেই কি বলবো, এটা জঙ্গি সংগঠনের মতো অনলাইনে এসে তাদের কর্মসূচি ঘোষণা করছে কমপ্লিট শাটডাউন। আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে এখন বন্ধ, তো টোটালি বন্ধ, হল ভ্যাকেন্ট করে, প্রতিটা বিশ্ববিদ্যালয় বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তাহলে আমি জানতে চাই এই কমপ্লিট শাটডাউন প্রোগ্রামটি বাস্তবায়নটা করবে। আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এই কমপ্লিট শাটডাউন প্রোগ্রামটা বাস্তবায়ন করবে ছাত্র দলের ছেলেপেলেরা, শিবিরের ছাত্র ছেলেপেলেরা, এখানে সাধারণ শিক্ষার্থীদের সাথে কোনো সংশ্লিষ্ট নেই। এবং এই যদি বা আগামীকাল বাংলাদেশে কোথাও এই ছাত্র দল শিবির যদি এই কমপ্লিট শাটডাউনের নামে কোনো নৈরাজ্য সৃষ্টি করে, বাংলাদেশ ছাত্রলীগ এটা রাজনৈতিক মোকাবেলা করবে। অসংখ্য ধন্যবাদ। আপনার কথা শুনছিলাম আবু সাইদ কনক। কি দেখলেন মশিউর রহমান? আপনার কি মনে হচ্ছে যে শিক্ষার পরিবেশ খুব শীঘ্রই ফিরছে বা এই সংকটের কোনো সমাধান মনে হচ্ছে আসছে? দেখুন, হয়তোবা একটা পর্যায়ে
সমাধানে যাবে, এই যে শিক্ষার্থীরা আজকে বিবদমান তারা আবার কষ্ট করে বাধ্য হয়ে একই হলে গণরুমে অথবা অব্যবস্থাপনার মধ্যে থেকে কোনো একটা পর্যায়ে গিয়ে, কারণ সংঘাতপূর্ণ অবস্থা যে দীর্ঘদিন টেকে আমাদের অতীত অভিজ্ঞতা তা বলে না, কিন্তু যে শিক্ষার্থীটি বলল যে ক্যাম্পাসে টোকাই এসেছিল, মাদকাসক্ত এসেছিল, আমাদের বোধহয় কনসেন্ট্রেট করা ওইখানেই দরকার যে একজন কেন টোকাই হয়ে ওঠে, একজন কেন মাদকাসক্ত হয়ে ওঠে, তাকে যদি আপনি কোনো না কোনোভাবে, আমি বলি না তাকে কোটায় আনতে হবে, তার প্রতি সরকার বা আমরা যারা দায়বদ্ধতার মধ্যে আছি তাদেরকে অ্যাড্রেস করতে হবে। টোকাই বলেই আপনি বলে দিলেন যে ও অচ্ছুত, মাদকাসক্ত বলেই তাকে আপনি বাইরে ফেলে দিবেন, ইনক্লুসিভ অ্যাপ্রোচ সেটি বলে না। সে কারণেই আসলে সরকার পরিচালনা বলুন, আমরা যারা, না আমি বলছি যে তাকে টেনে তোলাটা, আপনি বোধহয় আমাকে একটু ভুল জায়গায় নিচ্ছেন, তাকে টেনে তোলাটা, যিনি প্রান্তিক, যিনি নানা কারণে বঞ্চিত, তাকে টেনে তোলাটা সমাজের অভিভাবকদের কাজ। রাষ্ট্র, সেটি সরকার থাকুক, অন্য দলে থাকুক, আমাদের অ্যাপ্রোচটা, ইনক্লুসিভ অ্যাপ্রোচটা তাই বলে যে তাকে আপনি কিছুটা টেনে তুলে মেইন স্ট্রিমের মধ্যে সমন্বয় না করলে সে আরও বারংবার, কারণ তার ওই বোধ জ্ঞানটা থাকবে না, তাকে ব্যবহার করা যায়। হ্যাঁ, এটি একটা দিক যেমন আমি বলবো। এবং একই সঙ্গে আমাদের, আপনি যেই সমাধানের কাজটি বলছেন, আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যুদ্ধ প্রবৃদ্ধি এবং তাদের ভাবনার মানুষ, কিছুদিন আগে আমাদের এই অভিজ্ঞতাও হয়েছে, বারবারে জঙ্গি হামলা, অথবা তার আগে আমরা এখানে হোলি আর্টিজানে হামলা দেখেছি, এগুলোর সঙ্গে কি বাংলাদেশ আগে পরিচিত ছিল? আমাদের এরকমও যেমন একটি মুক্তিযুদ্ধের পক্ষের ধারা, সেটি যে যেমনই ব্যবহার করুক, আজকে যেমন আসিফ নজরুল তার বক্তব্যে বলেছেন বাংলাদেশের 99% মানুষ মুক্তিযোদ্ধা ছিল, যদি তাই হয় তাহলে কোনো 1% কি, ওনার ভাষায় যদি বলি, তাহলে বাইরে ছিল, তাদের অস্তিত্ব একেবারে বিলোপ হয়েছে তা না। সুতরাং ওই হিডেন জায়গাটা তারা কারা সেটাও তো খুঁজে বের করতে হবে। সেটা কি তালিকা আছে? সেই তালিকা করতে গিয়েও তো অনেকগুলো ভুল হয়েছিল। এটা তালিকার বিষয় না, এটা আদর্শের বিষয়। যে কেউ কেউ জঙ্গি হয়ে ওঠে, কেউ কেউ শিবির হয়ে উঠেছিল, কেউ কেউ রকেটে ছিল, এবং তারা সবাই একেবারে নিষ্ক্রিয় হয়ে গেছে, বিলীন হয়ে গেছে, ব্যাপারটা তা না। জি, আশরাফ কাসার শেষ করুন। আমার মনে হয় ক্যাম্পাসে বহিরাগতদেরকে আমরা দেখেছি, তাদের চেহারা দেখেছি, তাদের হেলমেট পরা অবস্থায় তাদের পৈশাচিকতা দেখেছি, তারা নারীদের উপরে, মেয়েদের উপরে যেভাবে আক্রমণ করেছে আমরা দেখেছি। তারা মোটরসাইকেলে এসছে, তারা ছাত্রলীগের সাথে ছিল, তারা যুবলীগের সাথে ছিল, তারা আওয়ামী লীগের সাথে ছিল। পাড়া মহল্লার মাস্তানরা এবং যেই দস্যুতা করেছে, বিভিন্ন ক্যাম্পাসগুলোতে গুন্ডামি করেছে, এটি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, চাক্ষুষ দেখেছি, কাছে দাঁড়িয়ে দেখেছি। কাজে এটি নিয়ে কোনো বিতর্ক নাই, এবং এটি কারা আমরা সবাই জানি। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে দেখেন, কথায় কথায় রাজাকার বলা, কথায় কথায় স্বাধীনতা বিরোধী বলা, এই অসুখ থেকে সরকারি দলকে বেরিয়ে আসতে হবে। এটি তার রাজনৈতিক ন্যারেটিভ হতে পারবে। বাংলাদেশের কোনো জনগণকে অপমান করার অধিকার বাংলাদেশের কোনো সরকারের নাই, কোনো মন্ত্রীর নাই, কোনো নেতার নাই, এটি তারা মানতে হবে। দ্বিতীয় হচ্ছে সাধারণ ছাত্রছাত্রীদের দাবি, এটি তাদের, দেখুন একজন ছাত্রের এখন চিন্তা হচ্ছে তার কর্মক্ষেত্র কি হবে, তার বেকারত্ব কি করে দূর হবে। আপনি কি কখনো এই মর্মার্থ বোঝার চেষ্টা করেছেন? কেননা এই সরকারের সাথে যুক্ত ব্যক্তিবর্গ যেভাবে অর্থনৈতিকভাবে ফুলে ফেপে উঠেছে, যেভাবে ব্যাংকগুলো লুট হয়েছে, যেভাবে আমাদের গুটি কয় চেনা মানুষ বিত্তশালী হয়েছেন, তারা কোনোদিন বুঝতে পারবেন না এই মুহূর্তে একজন বিশ্ববিদ্যালয় ছাত্রের বেকারত্বের হতাশা কি হতে পারে। কাজে তাকে আপনি মেধার ভিত্তিতে কাজ করার সুযোগ দিচ্ছেন না, এই অন্যায় আপনি চাপিয়ে রাখতে পারবেন না। কোটা সংস্কারের আন্দোলন মুক্তিযুদ্ধের মূল চেতনা, কোটা সংস্কারের আন্দোলন সংবিধানের মূল ভাষা, কোটা সংস্কারের আন্দোলন বাংলাদেশের নাগরিকদের অধিকার। এটিকে রং লাগিয়ে, তকমা দিয়ে, স্বাধীনতা বিরোধী বলে, রাজাকার বলে, দুষ্কৃতকারী বলে এবং কার ইন্ধন রয়েছে এগুলো বলে বিভ্রান্ত করার সময় কিন্তু নাই। আপনি বিরোধী দলের সাথে অনেক আচরণ করে পার পেয়ে গেছেন, স্টুডেন্টদের সাথে এটি করে পার পাবেন না। এবং এই আন্দোলনের আপনি যে সমাধানের কথা বলছেন সেটি হচ্ছে একটি নিরপেক্ষ কমিশন করে সংস্কারের দিকে যাওয়া এবং গো ধরা অবস্থা থেকে সরকারকে বেরিয়ে আসতে হবে, এবং ক্যাম্পাসগুলো থেকে ছাত্রলীগের মতো এবং অন্যান্য বহিরাগতদেরকে বিরত রাখতে হবে যে কোনো অন্যায় কাজ থেকে। আমি শুধু শেষ কথা বলবো, যারা নিহত হয়েছেন তাদের জীবন আমরা ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু তাদেরকে কি করে মর্যাদা দেওয়া যায়, তাদেরকে কি করে প্রতিবাদের নায়ক হিসাবে স্বীকৃতি দেওয়া যায়, এই কথা ভাবতে হবে। আমাদের
দলীয় স্বার্থসিদ্ধির ধান্দা বাদ রেখে। জি, অসংখ্য ধন্যবাদ আশরাফ কায়সার, একই সঙ্গে অধ্যাপক মোহাম্মদ মশিউর রহমান। আপনারা দুজন আপনাদের মূল্যবান মন্তব্য দিয়েছেন। এছাড়াও যারা আন্দোলনরত রয়েছেন বা অন্যান্য যেসব সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন যারা আমাদের এই আলোচনায় যোগ দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ছিল 24 ঘন্টা, কাল আবারও দেখা হবে।